আসলে প্রার্থিতার জন্য আমাদের সংবিধানে যে কথাগুলো বলা ছিল সেটা খুবই সহজ সরল। সংবিধানে বলা ছিল যে কারো বয়স যদি 25 বছর হয়ে যায়, বাংলাদেশের নাগরিক হয়, আর আপনার হচ্ছে তিনি যদি আপনার বিকৃত মস্তিষ্ক না হন, দেউলিয়া না হন, এবং কোনো দণ্ডিত হওয়ার পরে যদি 5 বছর পার হয়ে যায়, তিনি প্রার্থী হতে পারবেন। এটা সিম্পল কথা ছিল। আমাদের আরপিওতে এরপরে যেমন জোড়া হলো, অনেক কিছুই জোড়া হয়ে গেল। তার ভেতরে যেমন হচ্ছে ঋণ খেলাপি হওয়া যাবে না, টেলিফোন মানে ইউটিলিটি বিলের খেলাপি হওয়া যাবে না, তারপর হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে তাকে 1% সমর্থক লাগবে। এরকম অনেকগুলো আপনার হচ্ছে ব্যারিয়ার তৈরি হয়ে গেল। এখন যারা প্রার্থী হচ্ছেন, প্রার্থী হওয়ার সময় যেমন ধরেন যে আমাদের প্রথম সমস্যাটা হয়ে যাচ্ছে যাচাই বাছাই এই 1% ভোট নিয়ে যারা স্বতন্ত্র প্রার্থী। আপনি জানেন যে প্রায় বোধহয় 700 মতন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল। এখানে যেটা কারণটা হচ্ছে যে এই এক একটা আসনে আমার গড়পড়তায় ভোটার হচ্ছে প্রায় 4.5 লাখ আর কি। গড়পড়তায় 4.5 লাখ ভোটার হলে আপনার হচ্ছে 4,500 ভোটার আপনার লাগবে, তার 1%। কোথাও বেশি আছে, কোথাও কম আছে। এতগুলো ভোটারের যদি আপনি সম্মতিপত্র জোগাড় করতে যান, তাহলে আপনাকে কমপক্ষে 20 কর্মদিবস লাগবে প্রপারলি করতে গেলে। এটা সম্ভব না। কারণ আপনি একজন সিদ্ধান্ত নিচ্ছে হঠাৎ করে যে আমি স্বতন্ত্র, দলীয় নমিনেশন পাচ্ছেন না, তখন তিনি স্বতন্ত্র হচ্ছেন, সময় পাচ্ছেন না, তড়িঘড়ি করে করছেন। এখন এই যাচাই বাছাই তাদের পক্ষে করা সম্ভব না। এটা একটা মানে এই কাজটাই করা হয়েছে যাতে প্রার্থিতা কম হয়। এটা খুব একটা ভালো জিনিস না। এবং আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে যখন আমরা সংস্কারের কথাগুলো বললাম, তখন কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলেননি। কারণ প্রত্যেকে মনে করেছেন যে আমার রাজনৈতিক দলের ভেতর থেকে লোকজন থাকবে, তারা কেউ বাইরে স্বতন্ত্র যাবে না। আজকে যারা স্বতন্ত্র গেছেন, যারা প্রার্থী হয়েছেন, তাদেরও অনেকে এই সংস্কারের সময় আলোচনায় অংশ নিয়েছেন, তারাও কেউ কিন্তু এটা প্রতিবাদ করেননি। তারপরে এখন ধরেন ঋণের ব্যাপার, যেটা ঋণের ব্যাপারটা হচ্ছে কি যে আপনার ঋণ, আপনার হয়তো দেখা গেল যে একটা গ্রুপে ঋণ নিয়েছেন, আপনি ওখানে ছিলেন, গ্যারান্টর ছিলেন, কার কাছে কবে ঋণ নিয়েছে, কবে আপনার হাতে ক্রেডিট কার্ডে আপনি হয়তো তার গ্যারান্টর আছেন, আটকায় গেলেন। আপনি হয়তো জানেনও না যে তার লোন গুলো শোধ হয়নি বা খেলাপি আছে। এটা একটা বাড়তি চাপ। এটা আরেকটা হচ্ছে যে বিদেশি নাগরিক, যেটা আমাদের সংবিধানেও বলা ছিল বা বলা আছে এখনো সংবিধানে, যে কেউ বিদেশি নাগরিক হলে পারে প্রার্থী হতে পারবেন না। তবে যদি তিনি বিদেশি নাগরিকত্ব যদি তিনি পরিত্যাগ করেন বা তারপরে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তিনি প্রার্থী হতে পারবেন। এখন এইটা আর একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যে আপনি পৃথিবীর অনেক দেশে যেখানে আছে যে আপনি যদি সেই দেশের নাগরিকত্ব নেন, তাহলে সেই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব আপনি বজায় রাখতে পারেন, ডুয়েল সিটিজেন আপনি রাখতে পারেন। তখন আপনি যদি এক দেশের নাগরিকত্ব ত্যাগ করে ফেলেন, আপনি সহজে আপনি বাংলাদেশের নাগরিক থেকে যাচ্ছেন, সেটা সমস্যা না। কিন্তু কোন কোন দেশ আছে যে সকল দেশে আপনি তাদের নাগরিকত্ব নিলে পারে আপনাকে শপথ গ্রহণ করে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। এবং ত্যাগ মানে কি, আপনি তখন নাগরিকত্ব কিভাবে ত্যাগ করবেন? কিন্তু মুখে বললাম আর ত্যাগ হয়ে গেল, তা না। আপনি নাগরিকত্ব ত্যাগ করবার সময় তার আপনার যে জাতীয় যে পরিচয়পত্র বলেন, পাসপোর্ট বলেন, এগুলো সবকিছু তাকে সারেন্ডার করতে হবে। এখন এরকম যে প্রার্থীরা আছেন যারা ওই সকল দেশের নাগরিক হয়েছেন, তারা যদি সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করেন, তিনি যখন বাংলাদেশের নাগরিক, এটা প্রমাণ করতে গেলে তার এনআইডি লাগবে, তার জাতীয় তার পাসপোর্ট লাগবে। এগুলো তো আপনি বললেই তো রাতারাতি হয়ে যাচ্ছে না, ফলে তিনি প্রমাণ করতে পারছেন না। এখন রিটার্নিং অফিসারের জন্য যেটা সমস্যা, সেটা হচ্ছে রিটার্নিং অফিসার যে খুবই জুনিয়র অফিসার। এখন রিটার্নিং অফিসার যদি মনে করেন যে না ঠিক আছে, এগুলো ছোটখাটো ত্রুটি আমি মাফ করে দিলাম, আমি এটা ছেড়ে দিলাম, উনি ছেড়ে দিলে পারে, তখন উনি যে লেভেলের অফিসার, তাতে তার চাকরিটাও থাকে কিনা সেটা সন্দেহ আছে। যার ফলে তিনি হচ্ছেন যে বাবারে আইনে যা আছে আমি তার বাহিরে যাই না। তারপরে যেমন উপরে, যেমন আজকে ধরেন 70 জনের হিয়ারিং নেওয়া হয়েছে, 70 জনের ভিতরে 52 জনের আপনার হচ্ছে মনোনয়ন পত্র পুনর্বহাল হয়েছে, 52 জনের।
3 জনেরটা আপনার হচ্ছে স্থগিত আছে, আর বাকি কয়টা বাতিল হয়েছে। তার মানে 70-এর মধ্যে 52টা আপনার মনোনয়নপত্র নির্বাচন কমিশন গ্রহণ করেছে। এটা নির্বাচন কমিশন যেহেতু আপনার বড় অথরিটি, তারা করলে আপনার চ্যালেঞ্জ কম হবে। কিন্তু একজন জুনিয়র অফিসার তিনি যদি এগুলো গ্রহণ করতেন, যে বিদেশি নাগরিকত্ব আছে সেখানে আমি গ্রহণ করে ফেললাম, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেই বিতর্কে আমি যদি গ্রহণ করে ফেলি তাহলে দেখা যাবে কি যে ওই তখন বলা হবে যে না, সে কেন গ্রহণ করলো, এটা পুরো দায়টা আসলে তার উপরে এসে বর্তায়। কিন্তু সাইফুল হাসান চৌধুরী, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি যে কথাটি বলছিলেন যে এই যে প্রার্থিতা বাছাই পর্বে অনেকে ছিটকে পড়া, এটি আসলে আলটিমেটলি আসলে আমাদের নির্বাচনের জন্য খুব ভালো খবর না। কিন্তু এই বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করাটা যেখানে খুব চ্যালেঞ্জিং বিষয়, সেখানে আসলে এই একই সাথে আবার এত স্বতন্ত্র প্রার্থীরা যে ছিটকে পড়া, সেটিও কি নতুন করে আরেকটি চ্যালেঞ্জ যুক্ত করছে কিনা? না, আপনি যেটা বললেন, যেমন ধরেন এই যে আরপিওতে এই বাহানাগুলো ছিল না। আপনি 2008 সালে এসে যখন আপনার নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় 111-এর ওই সময় আরপিওতে এগুলো জোড়া হয়েছে। আপনি এই যে জোড়াগুলো, এগুলো তো প্রার্থীর নির্বাচনকে ব্যাহত করবার জন্য জোড়া হয়েছে সেই সময়, যাতে ও না আসতে পারে, সে না আসতে পারে, এসব কারণে। আপনি আজকে যখন এটা বিপ্লবের পরে আমরা সবকিছু পরিবর্তনের একটা আকাঙ্ক্ষায় যখন আবার নতুন করে যখন এই নির্বাচন হতে যাচ্ছে, তখন আরপিওতে ওই গেঁড়া কলগুলো না রেখে দিলেই হতো। আপনি এটা যদি প্রত্যাহার করতেন, হ্যাঁ, আপনি শুধু একমাত্র সিটিজেনশিপের ব্যাপারটা ছাড়া এই যে ঋণের ব্যাপারটা, আপনি দেখেন ঋণ আপনার এমনও হয়েছে যে পার্টনারশিপে ঋণ নেওয়া আছে, বাকি পার্টনাররা এখন পালিয়ে গেছেন। আপনি যে রিশিডিউল করবার জন্য আবেদন করবেন, সেটাও টুঠাদ আপনার আবেদন করবার জন্য লোক হচ্ছেন না আপনারা, কারণ বাকিরা পালিয়ে গেছেন রাজনৈতিক কারণে। এখন তারা আটকে গেছেন। আপনি এটা জানেন, নির্বাচন কমিশন জানেন। নির্বাচন কমিশন যদি এই দফাগুলো যদি পরিহার করতো আরপিও থেকে, তাহলে সহজ হয়ে যেত। আপনি আরপিওতে কঠিন কঠিন শর্ত রাখবেন, আবার বলবেন যে রিটার্নিং অফিসার কেন সহজ সরল হয়ে সেগুলোকে একসেপ্ট করলো না। দুটো তো একসাথে হতে পারে না।